নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবর দেখুন। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রীয় সামাজিক গ্রুপ ও ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে জাতীয় আলোচনাচক্র। 16ই আগস্ট ভারত সেবাশ্রম সংঘের ত্রিনাথ হলে রাষ্ট্রীয় সামাজিক গ্রুপের প্রাণপুরুষ বিশিষ্ট আইনজীবী রণঞ্জয় চ্যাটার্জির উদ্যোগে ও ভারত সেবাশ্রম সংঘ এবং রাষ্ট্রীয় সামাজিক গ্রুপের যৌথ প্রয়াসে আয়োজন হয়েছিল এক জাতীয় স্তরের আলোচনাচক্র। প্রদীপ প্রজ্বলন করে যার আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন ভারত সেবাশ্রম সংঘের জেনারেল সেক্রেটারি পূজ্যপাদ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ। সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অজয় নন্দী, প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি, সিনিয়র অ্যাডভোকেট এএসজি কলকাতা হাইকোর্ট ধীরাজ কুমার ত্রিবেদী, সিনিয়র অ্যাডভোকেট এএজি কলকাতা হাইকোর্ট রাজদীপ মজুমদার, রাষ্ট্রীয় সামাজিক গ্রুপের প্রাণপুরুষ বিশিষ্ট আইনজীবী রণঞ্জয় চ্যাটার্জি সহ আরও অনেকে। এখন দেখুন প্রদীপ প্রজ্বলন। সকলকে স্বামী মহারাজজি বসার অনুরোধ করলেন। এবার আমাদের ভারত মাতার ছবি ও শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি ও ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবির উপর মাল্য ও ফুল অর্পণ দান করছেন স্বামীজি মহারাজ, শ্রী অজয় নন্দী ও সিঙ্গানিয়া স্যার এবং অক্ষয় সিনহা স্যার, রণঞ্জয় চ্যাটার্জি, মাননীয় রণঞ্জয় চ্যাটার্জি। এবার প্রণবানন্দজি মহারাজকে ফুল অর্পণ করলেন অজয় নন্দী মহাশয়। প্রদীপ প্রজ্বলনের পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো আলোচনা চক্র, যেখানে বক্তব্য রাখেন প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি, সিনিয়র অ্যাডভোকেট অজয় নন্দী, কল্যাণ চক্রবর্তী সহ অন্যান্য বক্তারা। এখন কড়া খবরে শুনুন এদিনের আলোচনা চক্রে উপস্থিত থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জ্ঞাপন করে কে কি বললেন। রাষ্ট্রীয় সামাজিক গ্রুপ যারা আমাদের সাথে যুক্ত আছে, করোনার সময়ে 2020 সাল থেকে রণঞ্জয় স্যার, যখন আমরা করোনার সময় বাড়িতে আবদ্ধ ছিলাম এবং তখন সেই সময় সমাজের জন্য সংস্কার, সমাজের রণঞ্জয় স্যার ভাবছিলেন যে কিছু একটা বাড়ি থেকে বসে আমরা যদি অনলাইনে কিছু করতে পারি। তো সেই সময় আমরা অজয় স্যারের পারমিশন দিয়ে রাষ্ট্রীয় সামাজিক গ্রুপ আমাদের তখন আমরা অনলাইনে ওয়েবিনারের মাধ্যমে বিভিন্ন সমাজের দিক নিয়ে আলোচনা করা শুরু করলাম, যেখানে আমাদের সাথে বিভিন্ন ক্যাটাগরিজনরা ধীরে ধীরে যুক্ত হতে থাকে। সবাই বাড়িতে বসেই আমরা অনলাইনে ওয়েবিনারে মিটিংগুলো করতে আসছি এবং সমাজ সংস্থা সমাজের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করতাম। তারপর ধীরে ধীরে পথ চলা শুরু এবং আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে জানেন যে 5-6টা রাষ্ট্র সামাজিক গ্রুপের গ্রুপ আছে, সেখানে 1000-এর অধিক মেম্বার এখন যুক্ত আছে এবং ভারত কেশরী স্বপ্নকে সার্থক করার জন্য যেন আমরা সকলে উদ্যোগ, আমাদের সকলের উদ্যোগ যেন সফল হয়। আমাদের রাষ্ট্রীয় সামাজিক সংঘর সঙ্গে একইভাবে রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের সকল কর্মী। তাদেরকেও আমার অনুরোধ
যে তারা যেন কর্তব্যে কোনো বৈষম্য না আনে, তারা প্রকৃতভাবে সামাজিক রাষ্ট্র বিচার দিয়ে পরিচালনা করেন এবং সংঘের সমস্ত রকম কর্তব্যের প্রতি যেন উৎসাহিত থাকেন, অবিরত প্রচার করেন, এটাই আমার একমাত্র অনুরোধ। আর সকলের নাম জানিয়ে ভারত কেশরীকে স্বপ্ন ছিল মুখ্যমন্ত্রী হিসেবে, সেই আমার একান্ত অনুরোধ এখনকার শাসনকে তারা যেন তার সেই স্বপ্নকে সার্থক করার চেষ্টা করে। ঐতিহাসিক দিন, একটি ঐতিহাসিক ক্ষেত্র, এবং আমরা যে অনুষ্ঠানটা করলাম তার সামনে যে চিত্রগুলো রাখা আছে, শ্রী বঙ্কিমচন্দ্র শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত মাতা, আমাদের পিছনে তাদেরকে আমরা মহাপুরুষ আখ্যা দিচ্ছি। আর এই মহাপুরুষ যারা, তাদের জন্মস্থান কিন্তু এই বাংলা। বঙ্গ বলতে যেটা বোঝায় সেটা আজকের বাংলাদেশ পশ্চিমবঙ্গ নয়, বঙ্গবঙ্গ টুরিংয়ের বঙ্গ। আমরা সেই ঐতিহাসিক মানুষদেরই ভুল যাই। আগে যদি আপনারা দেখেন, আমরা যে প্রসঙ্গগুলো নিয়ে এলাম, সেই প্রসঙ্গের অবতারণার জন্যই হয়েছিল দীর্ঘ 1100 বছর ধরে ভারতবর্ষ পরাধীন ছিল। প্রথমে মোগলদের হাতে, সর্বশেষ ব্রিটিশদের হাতে। কিন্তু সেই যে সময়, সেই সময়ের মধ্যে তাদের যে প্রক্রিয়া ছিল ভারতবর্ষের জনমানুষকে তাদের চিন্তাধারার মধ্যে নিয়ে যাওয়া এবং ভারতবর্ষের যে মূল চিন্তাধারা অর্থাৎ সনাতন চিন্তাধারাকে আর নষ্ট করে দেওয়া। কিন্তু আমরা কি দেখলাম, যদি 1947 সালের 15ই আগস্ট যদি সেই মাপকাঠি হয় যে আমরা পরাধীনতার থেকে স্বাধীনতার মধ্যে, তাহলে এই স্বাধীনতার মধ্যে কারা এলেন? যারা এলেন সংবিধানগতভাবে তাদের পরিচয় হলো ভারতবাসী, এবং তারা এই ভারত ভূমির সন্তান। এই ভারত মাতার ফটো আমরা পরিষ্কার করে বলছি যে ডিভাইড ইন্ডিয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে 1932 সালে প্রিভেলিং সিস্টেমে তখন যা সিস্টেম ছিল, হিন্দু এবং মুসলিমরা ভোট দিত আলাদা করে। তারপরে 1945-এ তো খুব স্বাভাবিকভাবে হয়ে গেল। তারপরে অ্যাক্টে ক্যাবিনেট ডিসাইড করলেন এবং সেখানে থাকলেন বেস্টিক রয়্যালস, স্ট্যাফোর্ড ফিল্ডস এবং ভাইকান আলেকজান্ডার থাকলেন। তারা কি করলেন? একটা গ্রুপিং প্ল্যান করলেন। কত রকম এই শ্যামাপ্রসাদ আজকে যে তার হত্যা আমরা জানাচ্ছি, তার প্রেক্ষাপটটা কি ছিল, কিভাবে কতবার আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য চেষ্টা হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে লড়াই।
তো গ্রুপিং প্ল্যানটা করলেন এবং 1946-এর 10ই জুলাই বোম্বেতে জওয়াহরলাল নেহরু বললেন কি না, এই গ্রুপিং প্ল্যান আমরা অ্যাকসেপ্ট করব। তারপরে কি হলো, মোহাম্মদ আলী জিন্নাহ তাড়াতাড়ি করে এইটা গ্রুপিং প্ল্যান অ্যাকসেপ্টের জন্য বললেন এবং আমাদের 16ই অগাস্ট তারিখ পরিণতিতে ডাইরেক্ট পিটিশন পার্টিশনের জন্য ডাইরেক্ট লড়াই শুরু হলো এবং 10,000 মতান্তরে 17,000 গ্রেট কিলিংসে হলো, যেখানে আমরা একটু আগে শুনলাম আমাদের পরম শ্রদ্ধেয় জয়দীপ বাবু বললেন। তো সংখ্যাটা কোথাও কোথাও 17 হয়েছে, কোথাও কোথাও 10 হয়েছে, ঠিকই আছে। তো একটা গ্রেট কিলিংস তো হলো এবং শেষ হয়ে যাওয়ার মুখে এসে দাঁড়ালো। একটা বিশেষ দিন মনে হচ্ছে, যদিও শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন চলে গেছে 6 জুলাই। আপনারা তো সবাই জানেন 6 জুলাই 1901 সালে ওনার জন্ম হয়েছিল মুখার্জি পরিবারে। ওনার বাবার নাম আশুতোষ মুখার্জি, মা যোগমায়া মুখার্জি। আমরা তো সবাই জানি, বাঙালি বলে আমরা সবাই জানি যে উনি তো প্রথম মিন্টো ইনস্টিটিউশনেই প্রথম উনি পড়তে গেছিলেন। বাবা বললো যে মিন্টো ইনস্টিটিউশনে তুমি পড়তে যাচ্ছ, তখন মোটে 6 জন ছিলেন, 6 জন স্টুডেন্ট ছিল, তার ভিতরে উনি পড়তে গেছিলেন। তারপর তো কত জায়গাতে উনি পড়ে এত বড় একজন ব্যারিস্টার হলেন। উনি একজন শিক্ষাবিদ, কত বড় এডুকেশনিস্ট। উনি শুধু এডুকেশনিস্ট ব্যারিস্টার তা নয়, উনি তো সব থেকে কনিষ্ঠ উপাচার্য ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং আমার যেন মনে হয় যে উনি যে শুধু একজন বিশাল বড় মাপের মানুষ ছিলেন, উনি যে শুধু আমাদের জন্য করেছেন তা নয়, উনি কিন্তু সারা পৃথিবীর জন্যই করে গেছেন। উনি বলে গেছেন যে হ্যাঁ, যদি তুমি ভাগ করতে চাও ভারতকে, তাহলে তুমি সবার আগে বাংলাকে ভাগ করতে হবে, কারণ বাঙালি তাহলে কোথায় যাবে। আজ উনি ছিলেন বলে আমরা যেন এখানে এসে দাঁড়াতে পেরেছি, বাঙালির একটা জায়গা হয়েছে। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমাদের কোনো অস্তিত্বই, বাঙালি হিসেবে আমাদের অস্তিত্বই থাকতো না, যদি না উনি জোর করে এবং সত্যি লিটারালি কংগ্রেসের এগেনস্টে গিয়ে উনি বাঙালিদের জন্য এই পশ্চিমবঙ্গকে দেওয়া করে দিয়েছেন। তা নাহলে এটাও চলে যেত পাকিস্তানে, তারপর এটা বাংলাদেশে আমরা চলে আসতাম। তার জন্যে আমার যেন মনে হয় বাঙালি হয়ে কোটি কোটি প্রণাম জানানো উচিত ওনাকে। প্রতিটা দিন যখন আমরা ভগবানকে যেমন প্রণাম জানাই, সেটা ওনাকেও বাঙালিত্বর জন্যে, আমাদের জন্যে যে উনি এই জায়গাটা করে দিয়ে গেছে, তার জন্যে কোটি কোটি প্রণাম আমরা সবাই জানাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে। যে বীজ বপন করেছিলেন তা আজ সমগ্র উপমহাদেশে আশা ও ভরসার প্রতীক হয়ে বিস্তৃত। জাতীয়তাবোধ, সাংস্কৃতিক আত্মবিশ্বাস, দেশকে সবার ওপরে ভাবার শিক্ষা, এর সব কিছুর ভিত্তিপ্রস্তর গড়েছিলেন তিনি। তারপর এলো সেই ঐতিহাসিক যাত্রা। কাশ্মীর প্রবেশ করতে গেলে নিজের দেশেই লাগবে পারমিট। এ তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। তিনি জানতেন বিপদ আছে, হয়তো কারাবরণ হতে পারে, তবু তিনি থামেননি। কাশ্মীর পথে রওনা হওয়ার আগে তিনি যেন সমগ্র ভারতবাসীকে বলেছিলেন, ব্যক্তিগত সুখের জন্য নয়, প্রাদেশিক সুবিধার জন্য নয়, সমগ্র দেশের কল্যাণের জন্য যারা আঘাত সহ্য করে তাদের ত্যাগ কোনো দিন ব্যর্থ হয় না। গ্রেপ্তার হলেন তিনি শ্রীনগরের চরম অস্বাস্থ্যকর পরিত্যক্ত একটি কটেজ, চারপাশে ইঁদুর, পেঁচা, সাপের বসতি। প্রচন্ড ঠান্ডায় তার অসুস্থতা, নিঃসঙ্গতা, চিকিৎসার গাফিলতি আর এক গভীর ষড়যন্ত্রের হাতছানিতে মৃত্যু। মাত্র 51 বছর বয়সে নিভে গেল এক অমূল্য অগ্নিশিখা। একটা কথা বলতে চাই যে আজকে সরকার পরিবর্তনের পর আজ 4 মাস আমি একটা বই খুঁজছিলাম
আজকে এখানে এসে সেটা আমি হাতে পেয়েছি এবং 32 পেজের বই 31 পেজ পড়া হয়েছে, আমার ডাক পড়েছে। আমি শুধু বলবো যে পশ্চিমবঙ্গের যে 208 জন বিধায়ক আছেন তাদের হাতে বইটি তুলে দিবেন এবং পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে যে অনুষ্ঠান এবং দীনদয়াল উপাধ্যায় কর্মসূচি চলছে সেখানেও এটা খুঁজে পাইনি এবং এই সামাজিক গ্রুপ আগামী দিনে যে সমস্ত অরিজিনাল মৌলিক সনাতনীরা তাদের প্রাণের কান্না নিয়ে পড়ে রয়েছেন, আমার মনে হয় তাদেরকে গাইড করবেন। সরকার পক্ষে যারা আছেন সেখানে একটা গ্যাপ রয়েছেন। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম শতবার্ষিকী জন্মবার্ষিকী, সেটা হচ্ছে সংস্কৃততে আমরা ছোটবেলা পড়েছিলাম উদ্যমনেশ্বর সিদ্ধান্তে কার্যাধীন মনোরথ নয় যুক্তস্ব সিংহস্ব প্রবিশন্তি মুখী মুখী। আমরা মনে হয় উদ্যম হারিয়ে ফেলেছি। রাতের শেষে আমাদের মনে পড়ে যদি আমাদের মধ্যে আরেকজন শ্যামাপ্রসাদ মুখার্জি আসতেন, থাকতেন, হতেন। বাংলাদেশে 1940 সাল থেকে 41 সালে 12 লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। ওরা এবার ঠিক করেছে যে নেক্সট 40 বছরে ওরা 50 লাখ হিন্দুকে মুসলিম বানাবে। 37% থেকে হিন্দুর সংখ্যা বাংলাদেশে এখন হচ্ছে 6%। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে ওই জমিটা তাহলে অন্য ছেড়ে দিই। আমি ঠিক উল্টোভাবে বলবো, ভারতে মুসলমানের জনসংখ্যা 6 থেকে 24-এ পৌঁছিয়েছে, তাহলে অতটা জমি বাংলাদেশ এবং পাকিস্তান মিলে ফেরত দিক। আজকে চিকেন নেকের সমস্যা থাকতো না, আজকে এই ডেমোগ্রাফি এইভাবে চেঞ্জ হতো না যদি আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি থাকতেন। ওনাকে আমরা মিস করি, ভীষণভাবে মিস করি। আজকে আমাদের মনে হচ্ছে আমরা গার্জিয়ান হারা। সালটা 1953 সাল 23শে জুন। ভোর তখন আনুমানিক 6:30 হয়। শ্রীনগর থেকে একটা চালকল আসে কলকাতায়। লাইনের দুর্যোগ থাকায় চালকলের বিষয়বস্তু বা কি মেসেজ আছে সেটা জানা যায় না। কিছুক্ষণের নিস্তব্ধতা, তারপরে আবার একটি ফিরতি চালকল আসে দিল্লি থেকে, সেই কলকাতার একই বাড়ি। চালকলের অপারেটর জানান, Srinagar tells me that there is a message from Sri Sheikh Abdullah of Jammu and Kashmir to you, and the message is Dr. Shyamaprasad Mukherjee is dead and he wants to know what about the disposal of his body. এই মেসেজটা যখন কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে তার কর্তা রমাপ্রসাদ মুখার্জির কাছে পৌঁছায়, চালকলের শব্দ শুনে পাশের ঘরে মা যোগমায়া যিনি পূজা করছিলেন ছুটে আসেন এবং ছেলেকে জিজ্ঞাসা করেন, শ্যামার জেল মুক্তির খবর এলো নাকি? রমাপ্রসাদ মুখার্জি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, শ্যামাপ্রসাদের মুক্তি হয়েছে, তবে জেল থেকে নয়, জীবন থেকে। সেই দিন সারা ভারতবর্ষে এক ভারত, শ্রেষ্ঠ ভারত এবং অখণ্ড ভারত তৈরি করার যে স্বপ্ন, সেই স্বপ্ন ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হয়েছিল এবং স্বপ্ন ভঙ্গ হয়েছিল। সেই স্বপ্ন পূরণ করতে ভারতবর্ষের 150 কোটি মানুষকে 70 বছর অপেক্ষা করতে হয়েছে। সেদিন শ্যামাপ্রসাদ কিভাবে মারা গেলেন, কেন মারা গেলেন, এই ইতিহাস আমরা জানি না, কারণ আমাদের জানানো হয়নি, আমাদের পড়ানো হয়নি, আমাদের শেখানো হয়নি, আমাদের বলা হয়নি। ইতিহাসের এক অন্ধকার অধ্যায় দীর্ঘ 70 বছর এটা চাপা পড়েছিল, যেটা জনসমক্ষে আসেনি, কিন্তু ইতিহাসের সেই অধ্যায় পাল্টালে এই অধ্যায়কে ভারতবর্ষের মানুষ নেহেরু আব্দুল্লাহ ষড়যন্ত্র হিসাবে চিহ্নিত করে রেখেছে। আমাদের পাশে পশ্চিম দিকে যদি এগোই, বর্তমানে পাকিস্তান বলে একটি জায়গা। পাকিস্তানে তো সিন্ধু নদী ওখানে বহু সংখ্যক ভাগ সিন্ধু পাকিস্তান থেকে আসে। আর পাকিস্তানে গান্ধারী, তার পিছনে গান্ধার, আফগানিস্তান গান্ধার, তার পিছনে ইরান, আরিয়ান, আমাদের আরিয়ান বলা হতো না, তো আমাদের দেশের নাম তো আরিয়ান, আরিয়ান থেকে ইরান, তার আগে ইরাক, আর এক ঋষি দিয়ে নাম হলো ইরাক। আরে পুরো ভারতে যেখানে ঘুরবে সেখানে সনাতনকে পাবে। এখন মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া,
যেখানে খুঁজছে সেখানে মূর্তি পাওয়া যাচ্ছে 10,000, 20,000, 15,000 বছর পুরনো। তার মানেটা কি? ইয়াস, উই আর দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড। এই আমাদের গর্ব বলা উচিত, গর্ব করা উচিত। उन्होंने चचा को चिट्ठी भी लिखी है। चिट्ठी बहुत, अगर पढ़ेंगे तो बहुत मार्मिक है। लिखा, इसका तुम इंक्वायरी तो करो, इन्वेस्टिगेशन करो, कैसे उनकी मृत्यु हुई। लेकिन नहीं, तो बहुत सी बातें इस तरह से जो अगर आज वो होते, आज समझिए आप, तो थोड़ा अगर पीछे जाऊं, आज़ादी के समय में कहा हम लोग आज़ाद थे, ऐसा कहा गया। कल की बात है, 15 गया कल, हिंदुस्तान गुलाम था, हम आज़ाद हुए। अरे भाई, हिंदुस्तान एक दिन के लिए भी गुलाम नहीं रहा, कभी गुलाम नहीं हुआ। हाँ, हम स्वतंत्र नहीं थे, हमारा स्वराज नहीं था, लेकिन गुलाम नहीं हुए, संघर्ष करते रहे हम बराबर। आज वो भगत सिंह की शहादत, उनकी, हमारे वीर विनय वर्धन दिनेश सिंह आजाद, महाराणा प्रताप, शिवाजी सिंह, क्या हुआ उनका? कहीं कोई हिस्ट्री में नहीं है। इसी तरह डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का हुआ हिस्ट्री में नाम आता है। পরিমাণ জায়গা হিন্দুদের তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই জায়গার জন্য ভারত সরকার রাষ্ট্রসংঘে সেই পরিমাণ জায়গা ছেড়ে দেওয়ার জন্য দাবি জানা, সেখানে আমাদের হিন্দুদের থাকার ব্যবস্থা করা হবে। হিন্দুদের মধ্যে সব থেকে বড় সমস্যা আমাদের হিন্দুত্ব বোধজ্ঞান নেই। বাংলাদেশে, ভারতবর্ষে কোনো হিন্দু অত্যাচার হলে তখন মিছিল হয় পাকিস্তানে, মায়ানমার রোহিঙ্গার জন্য কলকাতা মিছিল হয়, কিন্তু বাংলাদেশে যখন হিন্দুদের উপর অত্যাচার হয়, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়, হিন্দুদের মধ্যে কোনো জাগরণ আসে না। হিন্দুরা সেখানে কোন রকম মিছিল তাদের উত্তেজনা আসে না। আপনারা, এর কারণটা হচ্ছে আমাদের মধ্যে হিন্দু ধর্মশাস্ত্র জানা লোক খুব কম। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল বিশাল সংখ্যক জনসাধারণকে, যার জন্য তারা ধর্মশাস্ত্র জানে না, এবং যার জন্য তাদের মধ্যে সেই হিন্দু সংহতি নেই, হিন্দু জাগরণ নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি একজন বাংলার, একজন ভারতবর্ষের এবং সর্বোপরি আন্তর্জাতিক একটা বর্ণবাদ চরিত্রের অধিকারী। আজকে ওনার সম্বন্ধে আলোচনা করতে গেলে আমি তার ব্যক্তিগত জীবন এবং তার কর্মজীবন বাদ দিয়ে আমি আলোকপাত করব কাশ্মীর ইস্যুর উপর। কারণ কাশ্মীর ইস্যু যখন উনি যখন ভাইস চ্যান্সেলর ছিলেন, তারপরে পরবর্তীকালে যখন উনি কাশ্মীরে গেলেন জওহরলাল নেহরুকে ওভাররুল করে, তখন ওনার উদ্দেশ্য ছিল যে কাশ্মীরের জনগণের প্রকৃত স্বাধীনতা দেওয়া, এবং যার ফলে উনি বলেছিলেন যে 370 যে প্রয়োগ করা হয়েছে, কংগ্রেসের যে প্রয়োগ করা হয়েছে, সেটা সম্পূর্ণ বেআইনি এবং আনকনস্টিটিউশনাল। এবং ওনার যে বক্তব্য ছিল এবং যার জন্য উনি বলিদান দিলেন, যার ফলে আজকে ভারত সংঘ যেটা ছিল সেটাই আমাদের রাজনৈতিক সংগঠন হিসেবে বিজেপি হলো। আজকে যদি কাশ্মীরের ইস্যুটা যদি আমরা তখন না তুলে ধরতাম, আজকে 370 অ্যাবলিশ হতো না। আমি 370 নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। ইউনিফর্ম সিভিল কোড, সকলের জন্য সমান আইন, শিলচর থেকে আসামে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে দেখেছি। এই জনজাগরণ সৃষ্টি হয়েছিল। আজকে ওয়াকফ বিল বলুন, বিভিন্ন বিলের ব্যাপারে যদি জনজাগরণ সৃষ্টি না হয়, তাহলে কিন্তু আমরা মুখ থমকে পড়ব। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের ত্রুটি বিচ্যুতি নিয়ে কি বললেন রাষ্ট্রীয় সামাজিক গ্রুপের প্রাণপুরুষ আইনজীবী রণঞ্জয় চ্যাটার্জি। ওভারঅল এই প্রোগ্রাম মোটামুটি ভালোই হয়েছে, যদিও আজকে বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে হয়তো একটু অনেক ক্ষেত্রেই হল পুরোপুরি ভর্তি না হলেও টোটাল ওখানে 130 জনের মতন হয়েছে আজকের ইয়েতে, এবং মোটামুটি ভালো গুণী বক্তা এবং কার্যকর্তা অনেকেই, এবং আমরা ভালোভাবেই আজকে সম্পন্ন করতে পেরেছি।
সবশেষে শুনুন জাতীয় সঙ্গীত, আর এই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल यमुना गंगा उज्जवल जननी तुरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे भारत माता की जय भारत माता की जय भारत माता की जय। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।